বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় খণ্ডের প্রথম যে বিষয়টা পড়ানো হবে সেটা হচ্ছে আন-নাহদাতুল আদাবিয়্যাহ ফিল আসরিল হাদিস, অর্থাৎ আধুনিক যুগে এসে এই আরবি সাহিত্যটা কিভাবে জাগরণ হয়েছিল এটা সম্পর্কে এখানে কয়েকটা বিষয় আমাদের সামনে তুলে ধরব। তো আমরা আগের খণ্ডে প্রথম খণ্ডে পড়েছিলাম যে আসরে মামলুকি যুগে আরবি সাহিত্যটা কেমন ছিল, শেরের অবস্থা কি ছিল, নসর কি হয়েছিল। এরপর পড়েছিলাম আসরে ওসমানীতে যে শেরের অবস্থা কি ছিল, নসরের অবস্থা কি ছিল এবং এগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল। এগুলো সব আগের যুগের কাহিনী গেছে। এখনো বলবে যে আধুনিক যুগে এসে এই আরবি সাহিত্যটা কিভাবে জাগরণ হয়েছে। বাদে উন্নাহদতি ও মাংসাউহা, এখান থেকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আরবি সাহিত্যের জাগরণটা কোথেকে শুরু হয়েছে এটা নিয়ে চারটা মত পাওয়া যায়। এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবে। তো এই চারটা মত প্রথমে বলবে যে কথার কথা ধরেন যে প্রথম মতটা হচ্ছে কেউ কেউ মনে করেন আসরে নাহদা অর্থাৎ আরবি সাহিত্যের জাগরণ বা জাগরণের যুগটা শুরু হয়েছে 11 শতাব্দী এবং 12 শতাব্দীর মাঝামাঝি। 11 শতাব্দী এবং 12 শতাব্দীর মাঝামাঝি ওনাদের মতে এর একটা মত, ঠিক আছে। তো এই মতের পিছনে একটা যুক্তি দাঁড় করাবেন এবং ওনারা বলবেন যে এই যুগটা থেকে কেন শুরু হলো, এর পিছনে এই যুক্তি। এমনিভাবে আরো সামনে তিনটা মত আসবে, এই তিনটা মত বলবে। এর পরবর্তীতে এসে ওনারা বলবেন যে এই যুগে শুরু হওয়ার পিছনে যুক্তি কি, দলিল কি, প্রত্যেকটা দলিল এরপর দিবেন। তাহলে সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছে যে আসরুন নাহদা অর্থাৎ আরবি সাহিত্যের জাগরণ হওয়ার পিছনে বা কবে থেকে শুরু হয়েছে এটা নিয়ে চারটা মত পাওয়া যায়। 1 নম্বর মত দেখেন, প্রথম মতটা হচ্ছে কেউ কেউ মনে করেন যে আরবি সাহিত্যের জাগরণটা শুরু হয়েছে হচ্ছে 11 থেকে 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে, বাইনা মুনতাসিফিল কর্নিল হাদি আশার আল হিজরি ও মুনতাসিফিল কর্নিল সানি আশার। 11 শতাব্দী এবং 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে আসরুন নাহদাটা শুরু হয়েছে। এরপর দ্বিতীয় মত দেখেন, দ্বিতীয় মত কেউ কেউ মনে করেন ওমা ইউহাদ্দিদ বিদায়াতাহু বিআওয়াখিল কর্নিস সামিন আশার ওয়া আওয়াইল কর্নিত তাসি আশার, অর্থাৎ দ্বিতীয় মত হচ্ছে কেউ কেউ মনে করেন 18 শতাব্দীর শেষ এবং 19 শতাব্দীর শুরুতে এই আসরুন নাহদা বা আরবি সাহিত্যের জাগরণটা এসেছে। তৃতীয় মত দেখেন ওমান ইয়ারা বাদআ আন-নাহদাতি বিওয়ালায়াতি মুহাম্মদ আলী আমর মিসর, কেউ কেউ মনে করেন এই আরবি সাহিত্যের জাগরণ, নাহদা মানে জাগরণ, এই জাগরণটা শুরু হয়েছে যখন মোহাম্মদ আলী মিশর শাসন করা শুরু করেছেন, তখন তার দায়িত্বের মাধ্যমে এই আরবি জাগরণ শুরু হয়েছে। 3 নম্বর মত গেল। 4 নম্বর মত দেখেন ওমা ইয়ারা ইরতিবাতা হারাকাতিল বা'সিল আদাবিয়্যি বিহারাকাতিল বা'সিল কওমিয়্যি আল্লাতী বারাজাত ফি আহদিল খাদাউয়্যি ইসমাঈল। ইসমাঈল খাদাউয়ির যুগে একটা আন্দোলন হয়েছিল যেটাকে বলা হয় আল বা'সুল আদাবিয়্যু এবং আল বা'সুল কওমিয়্যু। এই আন্দোলনকে, ঠিক আছে, আল বা'সুল আদাবিয়্যু এবং আল বা'সুল কওমিয়্যু এই দুইটা আন্দোলনের মাধ্যমেই মূলত আসরুন নাহদাটা শুরু হয়েছিল। তাহলে এখানে আমরা চারটা মত পাইলাম। চারটা মতের মধ্যে ওনারা বলতেছেন প্রথম মতটা ছিল 11 শতাব্দীর মাঝামাঝি এবং 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই আরবি সাহিত্যের জাগরণটা শুরু হয়েছে। দ্বিতীয় মত ছিল ওমা ইউহাদ্দিদ বিদায়াতাহু বিআওয়াখিল কর্নিস সামিন আশার ওয়া আওয়াইল কর্নিত তাসি আশার, অর্থাৎ ওনারা মনে করেন যে 18 শতাব্দী এবং 19 শতাব্দীর 18 শতাব্দীর শেষ 19 শতাব্দীর শুরুতে মূলত এটা শুরু হয়েছিল। আর কেউ কেউ মনে করেন মুহাম্মদ আলী ক্ষমতা গ্রহণের মাধ্যমেই মূলত এই যুগটা শুরু হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন সর্বশেষ মত যেটা, সেটা হচ্ছে যে আল বা'সুল কওমিয়্যু এবং আল বা'সুল আদাবিয়্যু, মূলত এই দুইটা আন্দোলনের মাধ্যমেই আল আসরুন নাহদা বা
আরবি সাহিত্যের জাগরণটা শুরু হয়েছিল। বা এটা বুঝতে পারছেন এই চারটা মত? জি। আচ্ছা, এরপরে এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা যে চারটা মত পড়লাম, এই চারটা মতের পিছনে কি যুক্তি, অর্থাৎ ওনারা যে দাবি করেন যে এই যুগ থেকে শুরু হয়েছে, তো এই যুগ থেকে শুরু হলেই তো চলবে না, দলিল লাগবে, যুক্তি লাগবে। তো আমরা যে চারটা মত পড়লাম এই চারটা মতের দলিল এখান থেকে পেশ করবে, আর রয়ুল আউয়াল থেকে। পৃষ্ঠা নম্বর ৮। মতটা ওনারা মনে করেন, যারা বলেন যে মূলত আসরুন নাহদা বা আরবি সাহিত্যের জাগরণটা শুরু হয়েছে ১১ শতাব্দী এবং ১২ শতাব্দীর মাঝামাঝি সময়ে। ওনাদের দলিল হলো এই যুগে, অর্থাৎ প্রথম যে মতটা ওনারা বললেন ১১ শতাব্দী এবং ১২ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনকে বলা হয় আল-ইয়াকাযাতুজ জাতিয়া। যে আন্দোলনকে বলা হয় আল-ইয়াকাযাতুজ জাতিয়া। তো এই আন্দোলনের দ্বারা উদ্দেশ্য ছিল কামা আলা ইহইয়াই ইলমিল উম্মাতিল আরাবিয়্যাতিল মুসলিমাতি ওয়া লুগাতিহা ওয়া সাকাফাতিহা। তো আল-ইয়াকাযাতুজ জাতিয়া যেটা হয়েছিল, এই আল-ইয়াকাযাতুজ জাতিয়ার মাধ্যমে ওই যুগের সাহিত্যিকদের উদ্দেশ্য ছিল হচ্ছে উম্মতে আরবি, ইসলামী মুসলমান যারা আছেন তাদের ইলমকে পুনরুজ্জীবিত করা এবং তার ভাষা এবং তার সংস্কৃতি এগুলোকে পুনরুজ্জীবিত করা, ঠিক আছে, পুনরায় ফিরে আনা। তো এই আল-ইয়াকাযাতুজ জাতিয়ার মাধ্যমে ওনারা মূলত এই দাবি করেন যে আল আসরুন নাহদা বা আসরাতুন নাহদাতি আরবি সাহিত্যের জাগরণটা শুরু হয়েছিল ১১ শতাব্দী এবং ১২ শতাব্দীর মাঝামাঝি সময়। এখন এই যুগে প্রসিদ্ধ আলেম কে কে ছিলেন এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে। প্রসিদ্ধ আলেমের মধ্যে ছিলেন আল বাগদাদিয়ু, আব্দুল কাহির ইবনে ওমর সাহেব খিজানাতুল আদব। আরেকজন ছিলেন আল জাবরাতুল কবির হাসান ইবনে ইব্রাহিম। এই মোটামুটি দুইজনের নাম মনে রাখলেই চলবে। আল বাগদাদিয়ু, আরেকজন হচ্ছে আল জাবরাতিয়ুল কবির। তাহলে প্রথম মতের আমরা দলিল পাইলাম, যুক্তি পাইলাম। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় মতটা ছিল যে ওনারা বলতেছেন যে ১৮ শতাব্দীর শেষ এবং ১৯ শতাব্দীর শুরু, ১৮ শতাব্দীর শেষ এবং ১৯ শতাব্দীর শুরু হওয়ার মাধ্যমে মূলত আসরুন নাহদাটা ছিল। তৃতীয় মতটা ছিল মোহাম্মদ আলী মিশরের দায়িত্ব নেওয়ার পরেই মূলত আসরুন নাহদা শুরু হয়েছিল। তো ওনাদের সপক্ষে কি দলিল? ওনাদের সপক্ষে দলিল হচ্ছে যখন মোহাম্মদ আলী যখন হামলায় ফারন্সিয়া মিশরে হলো, যখন ফ্রান্সরা মিশরে আক্রমণ করলো, তখন এই আক্রমণের মাধ্যমেই মূলত মিশরের যে এলিমের ঘাঁটি এটা আহ, যদিও ওই সময় বাহ্যিকভাবে দূর হয়ে গিয়েছিল, কিন্তু এই ফ্রান্সের মাধ্যমে অনেক কিছু মিশররা জানতে পারছিল। এবং সেই ক্ষেত্রে যখন মোহাম্মদ আলী মিশরের ক্ষমতা গ্রহণ করলেন, ক্ষমতা গ্রহণ করার পরেই আমরা আগেই পড়ে আসছিলাম যে উনি বিশেষভাবে জাইশের প্রতি খুবই গুরুত্ব দিতেন, তার সৈন্যবাহিনীর প্রতি খুবই গুরুত্ব দিতেন, যার কারণে দেখা গেছে যে ওনার সময় যে সৈন্যবাহিনী ছিল ওই সৈন্যবাহিনী এই অবস্থা ছিল যে ওনাদের জন্য আলাদাভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছিল, যেমন তিবের তিব, হান্দাসা, এরপরে আরো বিভিন্ন বিষয়ে উনি জাইশের প্রতি খেয়াল রেখে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলেন। তো ওনার পরে যখন ইসমাইলের যুগ আসলো, তো ইসমাইলের যুগ আসার পরে বিষয়টা আসরুন নাহদা বা আরবি যে সাহিত্যের জাগরণটা আব্বাস এবং সাইদের যুগে থেমে যাওয়ার পরে আবার নতুনত্ব করে ফিরে আসে। আচ্ছা, তাহলে
দ্বিতীয় এবং তৃতীয় মতের সপক্ষে কি দলিল? দ্বিতীয় এবং তৃতীয় মতের সপক্ষে দলিল হচ্ছে যে হামলায় ফারন্সিয়া যখন হলো তখন এই হামলায় ফারন্সিয়ার মাধ্যমে, এই আক্রমণের মাধ্যমে মাসরিরা এমন এলেম লাভ করতে পারছিল যেটা তারা আগে জানতে পারে নাই। দেখেন এখান থেকে এটা বলছে ওয়ামিন হুনা রাআল মিসরিয়ুনা ফি তিলকাল হামলা ইলমান গায়রা মা ইয়ারিফুনা ওয়া উলামা গায়রা মা ইয়াহহাদুনা وأدركوا خطورة ذلك كله عليهم إن لم يكن لهم مثله فتطلعوا إلى نور الحضارة الحديثة وتأهبوا للسير في موكب المدينة المتقدمة অর্থাৎ হামলায় ফারন্সিয়ার যে যুগটা ছিল ওনাদের মাধ্যমে মিশরীরা এমন কিছু ইলম জানতে পারছিল যেটা আগে তারা জানতো না। এবং দ্বিতীয় যেটা বললাম তৃতীয় মতের সপক্ষে দলিল এখানে একসাথে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ আলী যখন ক্ষমতা গ্রহণ করলো তখন তার জাইশের প্রতি গুরুত্ব দিয়ে উনি বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার মধ্যে একটা ছিল মাদ্রাসাতুল আলসুন। এরপরে উনি, আমরা আগে পড়ে আসছিলাম যে নেকুলা মাসাবিকে তিবাত, সামনে আসবে, আচ্ছা এটা আমরা পড়ে নেই, যে একজনকে উনি ইউরোপে পাঠিয়েছিলেন যার উদ্দেশ্য ছিল উনি ছাপাখানার বিষয়ে তিবাত, সামনে যেটা আসবে এই তিবাত সম্পর্কে জেনে এরপরে উনি মিশরে যারা আছে তাদেরকে শেখাবেন। এরকমভাবে মোহাম্মদ আলী ক্ষমতা গ্রহণের মাধ্যমে মূলত আসর নাহদাটা শুরু হয়ে গেছে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় মতটা বুঝছেন সাহেদ ভাই? ঠিক আছে। আচ্ছা, হুম, তাহলে সামনে আগাই। আচ্ছা, শুনলাম। এরপরে 4 নম্বর যে মতটা ছিল, 4 নম্বর মতটার মধ্যে ওনারা বলতেছেন যে 4 নম্বর মতটা হলো মূলত আসরুন নাহদাটা শুরু হয়েছিল আল বাহসুল কওমিয়া এবং আল বাহসুল আদাবিয়া, এই দুইটা আন্দোলনের মাধ্যমে। আল বাহসুল কওমিয়া এবং আল বাহসুল আদাবিয়া এই দুইটা আন্দোলনের মাধ্যমে ইসমাইল খতাবির যুগে। 4 নম্বর মত। তো 4 নম্বর মতের সপক্ষে কি দলিল? 4 নম্বর মতের সপক্ষে দলিল হচ্ছে একটা সারনির্দেশ কথা বলে দিচ্ছে যে 4 নম্বর যে মতটা, এই মতটা একটা আরেকটার পরিপূরক। অর্থাৎ আগে যে তিনটা মত বললো, তিনটা মতকে আলাদাভাবে আপনি আলাদা করা যাবে না। অর্থাৎ নির্দিষ্টভাবে বলা যাবে না যে এই যুগেই মূলত আসরুন নাহদাটা হয়েছিল, এই আগে যে তিনটা মত গেল। তো শেষে একটা সারনির্দেশ কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে 4 নম্বর যে মতটা, এই 4 নম্বর মত এবং আগের যে তিনটা মত এই সবগুলো মিলিয়ে একটা আরেকটার পরিপূরক। অর্থাৎ প্রথম যুগে কিছু হয়েছে, এরপরে দ্বিতীয় যুগে আরো কিছু হয়েছে, তৃতীয় যুগে এসে আরো কিছু হয়েছে, এবং চতুর্থ যে মতটা ইসমাইল খতাবের যুগে, এই যুগে এসে পরিপূর্ণতা পেয়েছে। অর্থাৎ কোনোটা নির্দিষ্টভাবে আলাদাভাবে বলা যাবে না যে এই যুগেই আরবি সাহিত্যের জাগরণটা হয়েছে, বরং আস্তে আস্তে হয়েছে এবং শেষে এসে পূর্ণতা পাইছে হচ্ছে ইসমাইল খতাবের যুগে। এটা হচ্ছে সারনির্দেশ একটা কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? এখান থেকে আমরা পড়লাম হচ্ছে যে আসরুন নাহদ, আসরুন নাহদ কোত্থেকে শুরু হয়েছে? বাংলায় বলা হয় আরবি সাহিত্যের জাগরণটা কবে থেকে শুরু হয়েছে, এটা নিয়ে 4টা ইখতিলাফ পাওয়া যায়। প্রথম ইখতিলাফ হচ্ছে, কেউ কেউ বলেন যে প্রথম মতটা হচ্ছে, এখানে 4টা মত, তো 4টা মতের প্রত্যেকটার আবার আলাদা দলিল আছে বলে ওনারা যুক্তি দিবেন যে এই কারণে মূলত এই সময় থেকে আসরুন নাহদাটা শুরু হয়েছে। ঠিক আছে? তো 4টা মতের দেখেন এখানে সংক্ষিপ্তভাবে একটু পড়ে ফেলি আমরা। 4টা মতের প্রথম মত পড়লাম 11 শতাব্দীর মাঝামাঝি এবং 12 শতাব্দীর মাঝামাঝি মূলত শুরু হয়েছে। ঠিক আছে? তো ওনাদের হুম, দলিল কি? হ্যাঁ, ওনাদের দলিল কি? ওনাদের দলিল হচ্ছে আল ইয়াকাযাতুজ জাতিয়া। ওই সময় একটা আল ইয়াকাযাতুজ জাতিয়া নামে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের উদ্দেশ্যই ছিল কামা আলা ইহইয়াই ইলমিল উম্মাতিল আরাবিয়্যাতিল মুসলিমাতি ওয়া লুগাতিহা ওয়া সাকাফাতিহা। অর্থাৎ মুসলমানের মুসলমান উম্মতের এলেমকে পুনরায় ফিরিয়ে আনা এবং তার যে সভ্যতা, সংস্কৃতি, ভাষা, এগুলোকে পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে একটা আল ইয়াকাযাতুজ জাতিয়া আন্দোলন হয়েছিল। যে আন্দোলনের মাধ্যমে বোঝা যায় যে মূলত
11 শতাব্দীর মাঝামাঝি এবং 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে আসরুন নাহদা হিসেবে গণ্য করা হয়। এরপর দ্বিতীয় মতটা ছিল যে কত হিজরি? দ্বিতীয় মতটা ছিল দ্বিতীয় মতটা ছিল হচ্ছে 18 শতাব্দী এবং 19 শতাব্দীর শুরু, 18 শতাব্দীর শেষ এবং 19 শতাব্দীর শুরু। এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে কেউ কেউ মনে করেন যে উলায়াতে মুহাম্মদ অর্থাৎ মোহাম্মদ আলী মিশর ক্ষমতা গ্রহণের মাধ্যমে মূলত এই আসরুন নাহদাটা শুরু হয়ে গেছে। তো এই দুইটা এবং দ্বিতীয় এবং তৃতীয় মতের সপক্ষে কি দলিল? দ্বিতীয় এবং তৃতীয় মতের সপক্ষে দলিল হচ্ছে যখন মাসরিরা হামলায় মিশরের উপর ফ্রান্স হামলা করলো, আক্রমণ করলো, তখন মিশররা এমন কিছু এলেম দেখলো যেই এলেমগুলো তারা আগে জানতো না। ঠিক আছে? তো ওনাদের থেকে ফ্রান্স থেকে মূলত মিশরীরা এই আসরুন নাহদাটা শুরু হয়েছিল। অর্থাৎ হামলায় ফ্রান্সের পর থেকে ওনারা এই যুগটাকে আসরুন নাহদা হিসেবে গণ্য করেন, কারণ হচ্ছে ফ্রান্স থেকে ওনারা এমন বিষয় শিখেন যে বিষয়গুলো ওনারা আগে শিখতেন না, জানতেন না। তৃতীয় যে মতটা সেটা হচ্ছে উলায়াতে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ আলী মিশর ক্ষমতা গ্রহণের মাধ্যমে মূলত আসরুন নাহদাটা শুরু হয়ে গেছিল। তো এর সপক্ষে কি দলিল? এর সপক্ষে দলিল হচ্ছে যখন উলায়াতে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ আলী মিশরের ক্ষমতা গ্রহণ করলেন, তখন উনি জাইশের প্রতি গুরুত্ব রেখে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন। এর মধ্যে একটা ছিল মাদ্রাসাতুল আলসুন। তাছাড়া উনি বিভিন্ন বাসাত অর্থাৎ শিক্ষা দল প্রেরণ করতেন ইউরোপের উদ্দেশ্যে, যাতে করে ওনারা শিখে এসে মিশরবাসীদেরকে শেখায়। তো এই যে শিক্ষা দল প্রেরণ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা, এগুলোর মাধ্যমে মূলত আসরুন নাহদাটা শুরু হয়ে গেছে। এরপরে 4 নম্বর মতটা বললাম। 4 নম্বর মতটা হচ্ছে ওনারা মনে করেন আল আদাবুল আল হারাকাতুল আদাবিয়্যাতু এবং আল বাহসুল আদাবিয়্যু আল বাহসুল কওমিয়্যু, এই দুইটা আন্দোলনের মাধ্যমে মূলত ইসমাইল খদাবির যুগে আসরুন নাহদাটা শুরু হয়ে গেছে। তো এর সপক্ষে কি দলিল? এর সপক্ষে দলিল হচ্ছে যে ইসমাইল খদাবির যুগে এসে এই দুইটা যখন আন্দোলন হলো, এই আন্দোলনটা মূলত আগের তিনটার পরিপূরক। অর্থাৎ আগের যে তিনটা মত পড়লাম আমরা, প্রত্যেকটা যুগেই কিছু কিছু আরবি সাহিত্যের জাগরণটা হয়েছিল। ঠিক আছে? অল্প অল্প করে হয়েছিল এবং সেটার পরিপূরক বা পরিপূর্ণতা পেয়েছে ইসমাইল খদাবির যুগে এসে। ভাই এতটুকু বুঝতে পারছেন তো, তাই না? সাইদ ভাই, সাইদ ভাই, হ্যালো সাইদ ভাই। জি ভাই, বুঝতে পেরেছি, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে না পারলে বলেন, আবার বলি, সমস্যা নেই। বুঝা গেছে তো? জি একটু কঠিন আর কি। হ্যাঁ, একটু কঠিন, সমস্যা নেই জি যদি। হ্যাঁ, মনে রাখেন, মতগুলো মনে রাখবেন। এখানে জি দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে মত কোত্থেকে শুরু হয়েছে, এবং দ্বিতীয় যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এর পিছনে কি দলিল। ওনারা যে একটা জি দাবি করেন, এই দাবির পিছনে কি দলিল, কি যুক্তি, এই যুক্তিটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে সামনে চলি। জি তাহলে আমরা 4টা মত পড়লাম, সাথে সাথে 4টা মতের সপক্ষে কি দলিল, এই দলিলগুলো পড়ে ফেললাম। এখন আমরা পড়ব যে আমরা যে বলে আসলাম এতক্ষণ, আসরুন নাহদ অর্থাৎ আরবি সাহিত্যের জাগরণ। তো এই আরবি সাহিত্যের জাগরণের পিছনে স্তম্ভগুলো কি কি ছিল? আরবি সাহিত্যের জাগরণের পিছনে স্তম্ভ, মূল খুঁটি, রকায়েস, মূল খুঁটি বা শক্তিশালী মজবুতকরণ কি কি ছিল? এখান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো রকাইজুন নাহদা ও মুকাউইমাতুহা, আরবি সাহিত্যের জাগরণের পিছনে মূল স্তম্ভ ছিল চারটি। একটা হচ্ছে আত্তিবা, 2 নম্বর হচ্ছে সিহাফা, 3 নম্বর হচ্ছে আল বাসাত, 4 নম্বর হচ্ছে আত-তারজামা। আবার বলছি, আরবি সাহিত্যের জাগরণের পিছনে স্তম্ভ হিসেবে, খুঁটি হিসেবে ছিল 4টা বিষয়।
একটা হচ্ছে আত্তিবা, তিবা মানে ছাপাখানা। এরপর হচ্ছে সিহাফা, সিহাফা মানে হচ্ছে পত্রিকা। 3 নম্বর হচ্ছে আল বাআসাত, বাআসাত মানে শিক্ষাদল। আর তারজামা, তারজামা মানে অনুবাদ। এই 4টা খুঁটির মধ্যে আমাদের নেসাবের অন্তর্ভুক্ত হচ্ছে আত্তিবা আর সিহাফা। মূলত এই দুইটাই নেসাবের অন্তর্ভুক্ত। তো আমরা এই দুইটা নিয়ে হুম, আলোচনা করব। আর বাকি আল বাআসাত ও তারজামা এটা নিয়ে আলোচনা করব না। তো সর্বপ্রথম চলেন আত্তিবা নিয়ে আলোচনা করি। তো আত্তিবা হোক অথবা আসিহাফা, এই দুইটা বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তিবাত সম্পর্কে কখন জানা গেছে, তিবাতটা প্রথম কার মাধ্যমে তৈরি হয়েছে। প্রথম যে বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে তিবাতটা সর্বপ্রথম কে তৈরি করেছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে যে মিশরে তিবাতটা কখন প্রকাশ পাইছে, কার হাতে। মিশরে সর্বপ্রথম এই তিবাতটা কার মাধ্যমে প্রকাশ হয়েছে, কার হাতে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, মোটামুটি এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। এরপরে তৃতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মিশরের সর্বপ্রথম কোন ছাপাখানা তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন কে। যদিও অনুমানগুলো একটু বড়, মনে রাখবেন এগুলো, তাহলে সামনে যখন পড়বো তখন সহজ হবে। সর্বশেষ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো ছাপাখানা মিশরে তৈরি করা হয়, সর্বপ্রথম যে ছাপাখানাটা তৈরি করা হয়েছে সেই ছাপাখানার মধ্যে সর্বপ্রথম কোন কিতাব ছাপানো হয়েছে এবং ওই কিতাবটা কোন ভাষায় ছিল। এই মোটামুটি 4টা বিষয় মনে রাখলে ইনশাল্লাহ সহজ হবে। তাহলে প্রথম বিষয় কি বলছিলাম, প্রথম বিষয় বলছি যে তিবাতটা কার হাতে সর্বপ্রথম তৈরি হয়েছে। এরপর দ্বিতীয় বিষয় বললাম যে মিশরে সর্বপ্রথম এই তিবাত সম্পর্কে কিভাবে তারা জানতে পারছিল। তৃতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে যে কার মাধ্যমে মূলত মিশরে ছাপাখানা তৈরি হয়েছিল, কার আদেশে এবং কোন ছাত্রের মাধ্যমে এই তিবাখানাটা শুরু হয়েছিল। ঠিক আছে, সর্বশেষ বললাম হুম, যে যদি মিশরে কোনো ছাপাখানা তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোন কিতাবটা প্রকাশ পাইছিল, কোন ভাষায়। এই 4টা বিষয় মনে রাখেন। আচ্ছা, এই 4টা বিষয় যদি মনে রাখেন তাহলে আমরা এখন আলোচনা করাটা সহজ হবে। তাহলে আমরা আলোচনা করছিলাম আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে মূল ভূমিকা বা মূল স্তম্ভ হিসেবে গণনা করা হয় 4টা বিষয়কে। এর মধ্যে প্রথম বিষয় ছিল আত্মিবাহাত। তো তিবাহাতটা হচ্ছে আর হিয়ার রকিজাতুল উলা, প্রথম স্তম্ভ। ইয়াসসারাত লিতালিম আইয়ান্তাশিরা ওয়া লিসাকাফাতি আন তাশিয়া, যে শিক্ষার দেওয়ার জন্য এটা সহজ করে দিয়েছে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এবং সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে সেটা ছড়িয়ে পড়বে। অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতির জন্য এই রকিজে আউয়াল ছাপাখানাটা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সহজ করে দিয়েছে। এই কারণে এটাকে প্রথম রকিজা হিসেবে নির্ধারণ করা হয়। তো এখানে প্রথম যে বিষয়টা বলছিলাম, এই মাতবা বা তিবাআতটা ছাপাখানাটা সর্বপ্রথম জানা গেছে বা সর্বপ্রথম তৈরি করেছে মুস্তাশরিক বা পাশ্চাত্যেরা। ঠিক আছে, ومنذ عرفت المطبعة في أوروبا بدأ نشر التراث العربي المخطوط محققا على يد المستشرقين। এখান থেকে এতটুকুই লিখলেই চলবে। অর্থাৎ মাতবাআ সম্পর্কে ইউরোপের মধ্যে সর্বপ্রথম জানা যায়, আর এটা তৈরি হয়েছে ইয়াদিল মুস্তাশরিকিন। ঠিক আছে, মুস্তাশরিকদের হাতে সর্বপ্রথম এই মাতবাআটা তৈরি হয়। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মিশরে কোথা থেকে আসলো, মিশরের ইতিবাস সম্পর্কে কিভাবে জানলো। তো মিশর ইতিবাস সম্পর্কে জানতে পারছে যখন ফ্রান্সরা মিশর আক্রমণ করে। মনে রাখেন এই বিষয়টা, যখন ফ্রান্সরা মিশর আক্রমণ করে তখন তারা 2টা পত্রিকা প্রকাশ করেছিল। না, পত্রিকা এটা আলাদা। আচ্ছা, মিশরে যখন ফ্রান্সরা আক্রমণ করে তখন তাদের আক্রমণের মাধ্যমেই মূলত মিশররা এই তিবাস সম্পর্কে জানতে পারছিল। ঠিক আছে, এখান থেকে এই পুরো কথা থেকে এতটুকু মনে রাখেন, মিশরে যখন ফ্রান্স আক্রমণ করে তখন মূলত মিশরবাসীরা এই ফ্রান্সের থেকেই এই তিবাস সম্পর্কে জানতে পারছিল। এরপর তৃতীয় বিষয়
তৃতীয় বিষয়টা বলছিলাম যে কার মাধ্যমে মিশরে মূলত এই তিবাআতটা শুরু হয়েছিল। মোহাম্মদ আলী যখন মিশর দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি ছাপাখানা তৈরির ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন। সেই সময় সালটা ছিল 1815 খ্রিস্টাব্দ। তো 1815 খ্রিস্টাব্দে তিনি মূলত একটা ছাপাখানা তৈরির ব্যাপারে চিন্তা ভাবনা করেন এবং 1815 সালেই একজন সুরি যুবক, তার নাম ছিল নেকুলা মাসাবিকি, এই নেকুলা মাসাবিকিকে ইতালিতে পাঠান ছাপাখানার যে শাস্ত্র, এই শাস্ত্র শেখার জন্য। ঠিক আছে, তৃতীয় বিষয়টা আবার শুরুতে বলি, একটু ভালো করে বুঝেন। তৃতীয় বিষয় হলো মোহাম্মদ আলী যখন মিশরের ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি 1815 সালে একটা ছাপাখানা তৈরির সিদ্ধান্ত নেন। সেই হিসাবে তিনি একজন সুরি যুবক যার নাম ছিল নেকৌলা মাসাবিকি, দেখেন যে নেকৌলা মাসাবিকি, ওনাকে ইতালিতে প্রেরণ করেন যাতে করে তিনি এই তিবাতের শাস্ত্রটা শিখতে পারেন। এরপর এই নেকৌলা মাসাবিকি ইতালিতে 4 বছর শিখে আসার পর মোহাম্মদ আলী একটা ভবন নির্মাণ করেন, যেই ভবনটা নির্মাণ করতে করতে 1820 খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ হয়। ঠিক আছে, 1815 সালে মোহাম্মদ আলী চিন্তা করেন একটা মাতবা নির্মাণ করবেন, একটা ছাপাখানা তৈরি করবেন। সেই হিসেবে নেকুলা মাসাবিকিকে ইতালিতে পাঠিয়ে দেন। এই নেকুলা মাসাবিকি 4 বছর ইতালিতে শিখে আসার পর মোহাম্মদ আলী 1820 খ্রিস্টাব্দে একটি ভবন তৈরি করেন। এরপর সরকারিভাবে এই ছাপাখানার উদ্বোধন করা হয় 1821 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে গেছে, মনে রাখেন। সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখবেন? সংক্ষিপ্তভাবে মনে রাখবেন যে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছিল কার মাধ্যমে শুরু হয়েছিল এবং কার আদেশে শুরু হয়েছিল। মাধ্যমটা ছিলেন নেকুলা মাসাবিকি আর আদেশ করেছিলেন মোহাম্মদ আলী। তো এই মোহাম্মদ আলীর আদেশে নেকুলা মাসাবিকি 4 বছর ইতালিতে পড়া শেষ করার পরে একটা ভবন নির্মাণ করেন মোহাম্মদ আলী, যেই ভবনটা নির্মাণ শেষ হয় 1820 খ্রিস্টাব্দে এবং এটাকে সরকারিভাবে খোলা হয় বা উদ্বোধন করা হয় 1821 সালে। এটা 3 নম্বর বিষয় হলো। 4 নম্বর বিষয় হলো যে উনি যে ছাপাখানা তৈরি করেছিলেন মোহাম্মদ আলী, এই ছাপাখানাটার নাম কি? এই ছাপাখানার নাম হচ্ছে মাতবায়ে বুলাক। এটা কিন্তু এখনো প্রসিদ্ধ, মাতবায়ে বুলাক। তো এই মাতবায়ে বুলাক সর্বপ্রথম ছাপাখানা। এই সর্বপ্রথম ছাপাখানার প্রথম বই যেটা ছিল, এই বইয়ের নামটা এখানে উল্লেখ করা নাই, তবে এই বইয়ের মধ্যে দুটা ভাষায় মূলত লেখা হয়েছিল। দুইটা ভাষার মধ্যে একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে ইতালি। ওয়াকানা মুআজামান লিলুগাতাইনিল আরাবিয়্যাতি ওয়াল ইতালিয়্যাতি। অর্থাৎ এই ছাপাখানা মাতবায়ে বুলাকের মধ্যে সর্বপ্রথম যে ছাপাটা হয়েছিল, যে সর্বপ্রথম যে কিতাবটা ছাপা হয়েছিল, সেটা দুইটা ভাষায় ছিল, একটা হচ্ছে আরবি এবং ইতালি। এরপর আস্তে আস্তে এই ছাপাখানার মধ্যে মোহাম্মদ আলী যেহেতু ওনার জাইশের প্রতি খুবই গুরুত্ব দিতেন, এই কারণে উনি মূলত এই ছাপাখানার ব্যাপারে 3টা বিষয় সবসময় গুরুত্ব দিতেন। দেখেন এই 3টা বিষয় যদি আসে পরীক্ষার মধ্যে লিখে দিতে পারেন। ইয কানা ইহতিমাম মুহাম্মদ আলী বিল উলুম ওয়াল জাইশ ওয়াল ইদারা। মোহাম্মদ আলী এলিমের প্রতি, জাইশের প্রতি এবং ইদারার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। যার নতিজা ছিল যে এই ছাপাখানা থেকে যত কিতাব ছাপা হতো সব কিতাবের মধ্যেই মোটামুটি হারবিয়া, তিব্বিয়া, জিরাআ, হান্দাসা, তাদবিরুল মাস, এই বিষয়গুলো নিয়েই মূলত কিতাবগুলো তর্জমা করা হতো। তাহলে আচ্ছা, মোটামুটি এই তিবাতে আলোচনা এখান থেকে শেষ। তো তিবাতের আলোচনা যে কি করলাম আজকে একটু সংক্ষিপ্ত বলে দিই। তিবাতটা হচ্ছে আরবি সাহিত্যে জাগরণের ক্ষেত্রে সর্বপ্রথম খুঁটি। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি 4-5টা বিষয় বললাম, যে বিষয়গুলো যদি আপনি অঙ্গন হিসেবে লিখে রাখেন তাহলে বিস্তারিত আলোচনা করার সময় সহজ হবে। প্রথম যে অনুমান ছিল সেই অনুমানটা হচ্ছে যে এই তিবাতটা সর্বপ্রথম কে তৈরি করে? সর্বপ্রথম তৈরি হয় মুস্তাশরিকদের হাতে। ঠিক আছে, ইউরোপে মুস্তাশরিকদের হাতে মূলত
এই মাতবা বা তিবাআতটা ছাপাখানাটা তৈরি হয়। দ্বিতীয় যে অনওয়ানটা ছিল সেটা ছিল যে মিশরে সর্বপ্রথম মিশরবাসীরা এই তিবাআত সম্পর্কে কিভাবে জেনেছিল। তো দ্বিতীয় বিষয়ে বিস্তারিত হচ্ছে যে এই সময় যখন মিশরীয়দের ওপর ফ্রান্স হামলা করে, ফ্রান্স হামলার পরবর্তীতে ফ্রান্সের কাছ থেকেই মূলত এই তিবাআত সম্পর্কে মিশরীয়রা জানতে পারছিল। ঠিক আছে? জি এরপর তৃতীয় আনওয়ানটা ছিল যে মিশরে কার মাধ্যমে সর্বপ্রথম এই ছাপাখানাটা তৈরি হয়, কে আদেশ করেছিলেন এবং মাধ্যম হিসেবে কে ছিলেন। আদেশ করেছিলেন মোহাম্মদ আলী এবং উনি এটা চিন্তা ভাবনা শুরু করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। সেই হিসেবে মাধ্যম হিসেবে ছিলেন হচ্ছে নেকুলা মাসাবিকি, যাকে মোহাম্মদ আলী প্রেরণ করেছিলেন ইতালিতে। এরপর এই মোহাম্মদ আলীর নির্দেশে নেকুলা মাসাবিকি যখন 4 বছর শেষ করে দেশে ফিরে আসে, তখন মোহাম্মদ আলী 1820 খ্রিস্টাব্দে একটি ভবন নির্মাণ করেন। ঠিক আছে? এবং এটাকে জি সরকারিভাবে উদ্বোধন করা হয় 1821 সালে। 4 নম্বর যে বিষয়টা ছিল যে সর্বপ্রথম মাতবা কোনটা ছিল এবং সর্বপ্রথম কিতাব কোন ভাষায় ছাপা হয়েছিল। সর্বপ্রথম মাতবা ছিল মাতবায়ে বুলাদ এবং সেটাকে দুইটা ভাষায় ছাপা হয়, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে ইতালি। তো এরপরে বললাম সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী কোন কোন বিষয়ের উপর ছাপাখানার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন। 3টা বিষয়ের উপর, একটা হচ্ছে এলেম, একটা উলুম হচ্ছে যে সেটা জাইশ এবং ইদারা। এবং জি ইলিম এবং জাইশ ইদারার নতিজা হিসেবে এখানে অনেকগুলো বিষয় এসে যেত, অর্থাৎ যেমন ওনার কিতাবের মধ্যেই তরজমা হিসেবে বা অনুবাদ হিসেবে কোন কোন বিষয় থাকতো, যেমন হারব, তিব্বিয়া, জিরাআত, হান্দাসা, তাদবিরুল মাশ, এই বিষয়গুলো এলিম জাইশ ইদারার মধ্যে প্রবেশ করে যেত। ঠিক আছে? এই সবগুলো কিন্তু জাইশের প্রতি গুরুত্ব রেখেই উনি মূলত এই বিষয়গুলোই করতেন। আচ্ছা, এইগুলো তিবাত। ঠিক আছে? ভাই এটা কালকে পড়ি, একটু পর আমার ক্লাস শুরু হবে তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে তাহলে হবে এ পর্যন্ত থাক। কালকে। জি বুঝে আসছে ইনশাল্লাহ। তো, তাই না ভাই? জি ইনশাল্লাহ। আচ্ছা, কোনো সমস্যা আর হলে হচ্ছে অবশ্যই। উস্তাদ, যে উস্তাদ আব্দুর রহিম সাইদ, ওনার পিডিএফ গুলো কি আপনার কাছে আছে? উস্তাজ? যে আব্দুর রহিম সাইদ, যে জি। ওনার পিডিএফ কি আপনার কাছে আছে? পিডিএফ গুলো যে মুলাখাস। আহ, আচ্ছা, দেখতে হবে আর কি, দেখে এরপরে আপনাকে পাঠাবো। আদবের মুলাখাস, তাই না? সব কিতাবে মুলাখাস উনি করেছেন। আহ, উম, আচ্ছা, দেখে আপনাকে জানাই আমি। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ভাই, ভালো ভাই, থাকেন, কালকে ইনশাল্লাহ এই সময় ক্লাস হবে। জি আসসালামু ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।